আজকের এই ভিডিওতে আমরা দেখো টার্নওভার রেশিও। দেখবে ঠিক এর আগে যে ভিডিওটা হয়েছিল তাতেও আমরা টার্নওভার রেশিও দেখিয়েছি, কিন্তু টার্নওভার রেশিওর মূলত চারটি পার্ট রয়েছে। একটি হলো স্টক টার্নওভার রেশিও, একটি ডেটর টার্নওভার রেশিও, একটি ক্রেডিটর টার্নওভার রেশিও, আর একটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। তো লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে স্টক টার্নওভার রেশিও আর কিভাবে ডেটর টার্নওভার রেশিও ক্যালকুলেট করতে হয়। তো লেন্থ বেড়ে যাওয়ার জন্য, ভিডিওর টাইমিংটা বেড়ে যাওয়ার জন্য আমরা টোটাল বিষয়টাকে অর্থাৎ টার্নওভার রেশিও বিষয়টাকে দুটো ভিডিওতে আমরা ভাগ করেছি। লাস্ট ভিডিওতে দুটো জিনিস শিখেছি, তো আজকের ভিডিওতে আমরা দুটো অঙ্ক শিখিয়ে আমরা টার্নওভার রেশিও বিষয়টা শেষ করব। তো দেখো আজকে যেটা শিখবো তার নাম হলো ক্রেডিটর টার্নওভার রেশিও অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। ওকে, তো ক্রেডিটর টার্নওভার রেশিও ফর্মুলা কি দেখো, নেট ক্রেডিট পারচেজ ইন কেস অফ ডেটর টার্নওভার রেশিও আমরা ইউজ করেছিলাম নেট ক্রেডিট সেল, কিন্তু যখনই ওটা ক্রেডিটর টার্নওভার রেশিও হয়ে যাবে তার বদল লিখবে নেট ক্রেডিট পারচেজ ডিভাইডেড বাই অ্যাভারেজ ক্রেডিটর, অর কোনো সময় আমরা ইউজ করব ক্রেডিটর প্লাস বিলস পেয়েবল, আবার কোনো সময় বিলস পেয়েবল না থাকলে আমরা শুধু ইউজ করব ক্রেডিটর অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন প্রশ্ন যাচ্ছে যে কোন ক্ষেত্রে অ্যাভারেজ ক্রেডিটর ইউজ করব। বলে রাখি, যখন অঙ্কটির মধ্যে ওপেনিং ক্রেডিটর আর ক্লোজিং ক্রেডিটর দেয়া থাকবে তখন আমরা ইউজ করব অ্যাভারেজ ক্রেডিটর। আদারওয়াইজ অঙ্কের মধ্যে যদি শুধু ক্রেডিটর থাকে তখন ইউজ করব নেট ক্রেডিট পারচেজ ডিভাইডেড বাই ক্রেডিটর। কিন্তু অঙ্কের সাথে যদি ক্রেডিটরের সাথে বিলস পেয়েবলও থাকে তাহলে আমরা ইউজ করব নেট ক্রেডিট পারচেজ ডিভাইডেড বাই ক্রেডিটর প্লাস বিলস পেয়েবল। ওকে, দেন ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও ফর্মুলা হলো নেট সেলস, এখানে কিন্তু ক্রেডিট সেল নয়, টোটাল সেলস ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে জানি কিভাবে, না কারেন্ট অ্যাসেট থেকে যদি কারেন্ট লায়াবিলিটি বিয়োগ করা যায় সেভাবে, তাহলে যে আউটপুটটা পাওয়া যায় দ্যাট ইজ হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ক্লিয়ার? এখন সমস্যা যেটা হলো, অনেক দুরকম অঙ্ক হয়তো, একটা হচ্ছে স্ট্রেট কাট, সোজা সবকিছু ইনফরমেশন দেয়া আছে, আবার কোনো সময় দেখা যায় যে আমাদের কিছু ইনফরমেশনকে কালেক্ট করে নিতে হয়, জোগাড় করে নিতে হয়। তো ক্রেডিটর টার্নওভার রেশিও করতে গেলে দেখবে অনেক ক্ষেত্রে ক্রেডিট পারচেজটা হয়তো দেয়া নেই। তো সেই ক্ষেত্রে ক্রেডিট পারচেজটা বের করার একটা সূত্র আছে, আমি সূত্র ধরেই করাবো, কিন্তু যদি সূত্রটা মনে না থাকে তখন কিভাবে ক্রেডিট পারচেজটা বের করতে হয় সেটার একটা টেকনিক তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি ক্রেডিট পারচেজ না দেয়া থাকে তখন আমাকে ক্রেডিট পারচেজ বের করার জন্য ওয়ার্কিং পার্টে একটা টোটাল ক্রেডিটর অ্যাকাউন্ট খুলে নিতে হয়। ওকে, টোটাল ক্রেডিটর অ্যাকাউন্ট। এখন আমরা জানি যে ক্রেডিটর ইজ আ লায়াবিলিটি, তো সেই ক্ষেত্রে দেখবে ক্রেডিটরের অঙ্কটার মধ্যে একটা ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকবে, আবার একটা ক্লোজিং ব্যালেন্সও দেওয়া থাকবে। জেনে রাখবে লায়াবিলিটির ওপেনিং ব্যালেন্স সবসময় ক্রেডিট দিকে লিখতে হয়। তাহলে ওপেনিং ব্যালেন্স যখন দিয়ে দেবে আমরা ক্রেডিট দিকে লিখব বাই ব্যালেন্স বি অবলিক ডি। ওকে, তাহলে ওপেনিং ব্যালেন্স যদি ক্রেডিট সাইডে থাকে তাহলে ক্লোজিং ব্যালেন্স লিখব ডেবিট দিকে একটু নিচে, টু ব্যালেন্স সি বাই ডি। ওকে, এবার ক্রেডিটর মানে তারা পাওনাদার, তাদেরকে আমাদের টাকা দিতে হয়, হয়তো দেয়া থাকবে যে অ্যামাউন্ট পেইড টু ক্রেডিটর, তাহলে জার্নাল এন্ট্রি কি হয়, ক্রেডিটর অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক। তাহলে যদি পেমেন্ট করার কথা বলে দেয় তাহলে ক্রেডিটর অ্যাকাউন্টে লিখবো টু ক্যাশ অবলিক ব্যাংক, যে অ্যামাউন্ট পেমেন্ট করার কথা বলবে। ওকে, অনেক সময় দেখা যায় যে ক্রেডিটরকে জিনিস আমরা রিটার্ন করছি, মানে রিটার্ন আউটওয়ার্ড, তখন জার্নাল এন্ট্রি কি হয়, ক্রেডিটর অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন আউটওয়ার্ড। তাহলে ক্রেডিটর অ্যাকাউন্টে লিখবো টু রিটার্ন আউটওয়ার্ড। ওকে, এইভাবে এরপরে আমরা এটাকে ব্যালেন্স করব। দেখো ব্যালেন্স করছি, ব্যালেন্স করলে দেখা যাবে যে ডেবিট দিকে টোটাল বেশি হয়েছে, তাহলে ডেবিট দিকে টোটাল আগে করে এখানে বসালাম। এখন এখানে যে ব্যালেন্সটা আসবে, দিস ইজ ইওর ক্রেডিট পারচেজ বাই ক্রেডিট পারচেজ। এটা দেয়া থাকে না, ব্যালেন্স করে বের করলাম, সেই জন্য ব্র্যাকেটে মেনশন করবে ব্যালেন্সিং ফিগার। তাহলে কি হলো,
যদি কোনো অঙ্কের মধ্যে ক্রেডিট পারচেজ না থাকে, তাহলে ইনস্টিড অফ গিভিং ক্রেডিট পারচেজ ডিরেক্টলি অঙ্কের মধ্যে কি কি প্রোভাইড করে দেবে না, ক্রেডিটরের ওপেনিং ব্যালেন্স দিয়ে দেবে, সেটা আমরা ক্রেডিট দিকে বসাবো। ক্লোজিং ব্যালেন্স দিলে সেটাকে আমরা ডেবিট দিকে বসাবো। যদি তাদের পেমেন্ট করার কথা বলে তাহলে ক্রেডিটর অ্যাকাউন্টে লিখবো টু ক্যাশ অবলিক ব্যাংক। যদি ক্রেডিটরকে কোনো জিনিস ফেরত দেওয়ার কথা বলে তাহলে ক্রেডিটর অ্যাকাউন্টে লিখবো টু রিটার্ন আউটওয়ার্ড। এগুলো পোস্টিং করার পর আমরা ব্যালেন্স করব। ব্যালেন্স করলে দেখা যাবে যে ক্রেডিট দিকে টাকা কম পড়ছে, যে টাকাটা কম পড়বে সেটাই হলো ক্রেডিট পারচেজ। ওকে, আর যদি কেউ ফর্মুলা ইউজ করে তখন তারা কিভাবে করবে, এটা এই ফিগারে আসবে কিভাবে না, ক্লোজিং ক্রেডিটর প্লাস রিটার্ন আউটওয়ার্ড প্লাস ক্যাশ পেইড মাইনাস ওপেনিং ক্রেডিটর করলে আমরা এই ফিগারটা পেয়ে যাবো। ঠিক আছে, কিন্তু ফর্মুলা ইউজ করলে হয় কি ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু আমরা যদি এইভাবে অ্যাকাউন্ট ফর্মে ক্রেডিট পারচেজটা বের করি তাহলে ভুলে যাওয়ার চান্স কিন্তু নগণ্য। তাহলে তোমরা এইভাবেই করার চেষ্টা করবে। ওকে, তো এবার আমরা কম্পিউটারে চলে যাই, দুটো অঙ্ক দেখাবো। একটি হলো ক্রেডিটর টার্নওভার রেশিও বের করা, আর একটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও বের করা। তাহলে তোমরা কম্পিউটারে চলে এসো, দুটো অঙ্ক করে আমরা টোটাল টার্নওভার রেশিও যে ব্যাপারটাকে আমরা শেষ করছি। ওকে, ঠিক আছে। From the following information, calculate the creditor turnover ratio and average payment period. তাহলে কি দেখা যাচ্ছে দেখো না, নিচে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে ক্রেডিটর টার্নওভার রেশিও অ্যান্ড অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড এ দুটো বের করতে হবে। তো আমরা জানি যে ক্রেডিটর টার্নওভার রেশিও মানে হলো টোটাল ক্রেডিট পারচেজ ডিভাইডেড বাই অ্যাভারেজ ক্রেডিটর বা ক্রেডিটর প্লাস বিলস পেয়েবল। ওকে, তো কোন সময় আমরা অ্যাভারেজ ক্রেডিটর কথাটা ইউজ করব না, অঙ্কের মধ্যে যদি ওপেনিং এবং ক্লোজিং ক্রেডিটর দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা লিখব অ্যাভারেজ ক্রেডিটর। কোনো অঙ্কে শুধু ক্রেডিটর দেওয়া থাকলে আমরা লিখব ক্রেডিটর। আর যদি কোনো অঙ্কে ক্রেডিটরের পাশে বিলস পেয়েবল দেওয়া থাকে তাহলে লিখতে হবে ক্রেডিটর প্লাস বিলস পেয়েবল। ওকে, খেয়াল রাখবে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটর কিন্তু এই ক্রেডিটর টার্নওভার রেশিওর ওপর কোনো এফেক্ট ফেলে না। ওকে, তো এখানে দেখো দেয়া রয়েছে কি টোটাল পারচেজ, একটু নিচে রয়েছে পারচেজ রিটার্ন। তাহলে টোটাল পারচেজ থেকে পারচেজ রিটার্ন মাইনাস করব, নিট পারচেজ পাবো, সেখান থেকে যদি ক্যাশ পারচেজ মাইনাস করি তাহলে পেয়ে যাব টোটাল ক্রেডিট পারচেজ। ওকে, এই অঙ্কে দেখো ক্রেডিটর রয়েছে অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার, পাশে বিলস পেয়েবল রয়েছে অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার, আর রয়েছে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটর। একটু আগেই বলেছি যে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটরের কোনো এফেক্ট পড়বে না এই ক্রেডিটর টার্নওভার রেশিওর ওপর। ওকে, তাহলে কীভাবে সলিউশন হচ্ছে দেখা যাক। দেখো নেট ক্রেডিট পারচেজ বের করছে কিভাবে না, টোটাল পারচেজ থেকে পারচেজ রিটার্ন মাইনাস করা হয়েছে, সেখান থেকে ক্যাশ পারচেজ মাইনাস করেছে, অর্থাৎ 5,20,000 মাইনাস 30 দ্যাট ইজ 4,90,000, সেখান থেকে ক্যাশ পারচেজ 1,70,000, আলটিমেটলি নেট ক্রেডিট পারচেজ দাঁড়াবে 3,20,000। ক্লিয়ার? তাহলে ক্রেডিটর টার্নওভার রেশিও ফর্মুলা নেট ক্রেডিট পারচেজ ডিভাইডেড বাই ক্রেডিটর প্লাস বিলস পেয়েবল ইকুয়ালস টু 3,20,000 ডিভাইডেড বাই 40,000 প্লাস 24,000, অর্থাৎ 3,20,000 ডিভাইডেড বাই 64,000 ডিভাইড করে দেখা গেল 5 হয়েছে, আমরা লিখব 5 টাইমস। ওকে, নাও অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, এই ক্ষেত্রে আমরা দুটো ফর্মুলা ইউজ করতে পারি, আইদার লিখতে পারি 12 মান্থ ডিভাইডেড বাই ক্রেডিটর টার্নওভার রেশিও অথবা 365 ডেজ ডিভাইডেড বাই ক্রেডিটর টার্নওভার রেশিও। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যেহেতু ক্রেডিটর টার্নওভার রেশিও 5 টাইমস বেরিয়েছে, তাহলে 365কে 5 দিয়ে যদি ডিভাইড করি রেজাল্ট একটা রাউন্ড ফিগারে আসা যায়। ওকে, তাই আমরা 365 ডেজটা ইউজ করেছি। তাহলে রেজাল্ট কী হলো, 365 ডেজ ডিভাইডেড বাই 5 দ্যাট ইজ 73 ডেজ। ওকে, নেক্সট আমরা দেখাবো কীভাবে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও বের করা যায়। তাহলে প্রবলেমটি দেখা যাক। দেখো বলা হয়েছে ক্যালকুলেট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন। এখন ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও মিনস টোটাল সেলস ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। ওকে, তো দেখো অঙ্কে দেওয়া রয়েছে রেভিনিউ ফ্রম অপারেশন, যেটাকে আমরা সেলস বলি, সেটা দেওয়া রয়েছে 14,75,000, সেলস রিটার্ন হচ্ছে 75,000, তাহলে টোটাল নেট সেলস হচ্ছে 14,75,000 মাইনাস 75,000 অর্থাৎ 14 লক্ষ,
আর ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। এখানে কারেন্ট অ্যাসেট রয়েছে 5 লাখ, কারেন্ট লায়াবিলিটি রয়েছে 3 লাখ, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল হবে 2 লাখ। ওকে, তো নেক্সট পেজে দেখো সলিউশন করছি। দেখো আগে বের করে নিয়েছি নেট সেলস, টোটাল রেভিনিউ ফ্রম অপারেশন অর সেলস মাইনাস সেলস রিটার্ন, দ্যাট ইজ 14,75,000 মাইনাস 75,000 অর্থাৎ 14 লক্ষ। আর ওয়ার্কিং ক্যাপিটাল হলো কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, 5 লাখ মাইনাস 3 লাখ অর্থাৎ 2 লাখ। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও হচ্ছে নেট সেলস ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ 14 লক্ষ ডিভাইডেড বাই 2 লাখ অর্থাৎ 7 টাইমস। ক্লিয়ার? তো এই ভিডিওর মাধ্যমে টোটাল যে টার্নওভার রেশিওগুলো থাকে, অর্থাৎ ডেটর টার্নওভার রেশিও, ক্রেডিটর টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, ওকে, তো সমস্ত রেশিওগুলোকে আমরা দেখালাম। নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা দেখতে থাকবে, সেখানে আমরা দেখাবো প্রফিটেবিলিটি রেশিও। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমায় প্রশ্ন করতে পারো, আমি নিশ্চয়ই উত্তর দেব। ক্লিয়ার?